11 দিনের মাথায় আসলে কোন বিবেচনায় এই রদবদলগুলো হচ্ছে বা এতদিন তাহলে কেন হয়নি এটা তো এই কারণে ইলেকশনে কিন্তু তাদের সবসময় একটা ভূমিকা থাকে এবং এই যে ধরেন সেনাবাহিনীতে কিন্তু আমরা রদবদলগুলো দেখতে পাচ্ছি। আপা নিজেই বলছিলেন যে মাত্র 11 দিন হয়েছে নির্বাচনে, তাহলে 11 দিনে কি এত রদবদল আসলে প্রয়োজন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমাদের দেশের এই নির্বাচন ঘিরে কিন্তু বিদেশি শক্তির অনেকেরই একটা স্বার্থ জড়িত ছিল। সুনির্দিষ্টভাবে বলা গেল তো আর টার্মটা ডিপ স্টেটই হতো না, তাহলে তো আমরা তাদের পরিচয় জানতাম, একদম নাম ধরেই হয়তো বলা যেত না। আসলে তথ্য বলতে মানে ডিপ স্টেট আসলে কাকে বলে এটা তো আমরা এই শব্দটা কিন্তু কয়েক বছর আগেও বাংলাদেশের রাজনীতিতে অতটা প্রচলিত ছিল না, কিন্তু আমরা যখন আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের আমলে দেখতে পেয়েছি যে হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক ভিন্ন মতকে দমন করেছে, তখন থেকে কিন্তু এই টার্মটা আমরাই বলা শুরু করেছিলাম, একদম ফেসবুক থেকে শুরু করে যখন টকশোতে সুযোগ পাওয়া যেতে পারে, যেখানে আমরা কথা বলার সুযোগ পেয়েছি অ্যাক্টিভিস্টরা বলা শুরু করেছে শব্দ, কিন্তু কৌশলী শব্দের কি আসলে খোলাসা হওয়া দরকার কিনা এই দেশের স্বার্থে? অবশ্যই খোলাসা হওয়া দরকার এবং এর জন্য কিন্তু আমরা বারবার আমরা বাদে আমার মনে হয় না আর কোনো রাজনৈতিক দল এই টার্মগুলোকে এত পরিষ্কারভাবে বলে বা বলতে চায়। সবার মধ্যে বিএনপির মধ্যে আমরা একটা অস্বস্তি দেখতে পেয়েছি, জামাতের মধ্যে অস্বস্তিটা আছে, কিন্তু ধরেন আমরা যখন আর্মিকে নিয়ে একটা কথা বলবো, সেনাবাহিনী তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বাংলাদেশের যে কোনো বাহিনীর মধ্যে, কিন্তু সবসময় তাদেরকে নিয়ে কথা বলতে গেলে আমরা দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্বস্তি লক্ষ্য করি, কিন্তু তাদেরকে যেরকম আমরা সম্মান দেই তাদের ভুলটাকে আমরা ভুল বলবো না। আমরা এই ক্ষেত্রে আমরা একদমই চাই না যে কোনো বাজ বিচার করতে, কিন্তু ডিপ স্টেট আসলে কাকে বলে? মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি বলি, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, বিজনেস এলিট, এদের যে একটা নেটওয়ার্ক, পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল, এই নেটওয়ার্কটা হচ্ছে ডিপ স্টেট, যারা হচ্ছে কি রাষ্ট্রের ক্ষমতাটাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই দায়িত্ব আসুক, যারাই ক্ষমতা আসুক, তারা তাদের ক্ষমতাটা আসলে কখনো ছাড়তে চায় না, করতে আসে। হ্যাঁ, তো আমি এই খোলাসা করতে চাচ্ছি এই কারণে আপনি দেখবেন যে আমাদের দেশের এই নির্বাচন ঘিরে কিন্তু বিদেশি শক্তির অনেকেরই একটা স্বার্থ জড়িত ছিল। আমরা দেখতে পেয়েছি যে এখানে আন্তর্জাতিক রাজনীতির কথা যদি একটু উল্লেখ করতে চাই, যে তুরস্ক, চায়না, পাকিস্তান বেল্টের একটা রাজনীতি আছে, তারা কিন্তু বাংলাদেশের তাদের মতো করে প্রভাব বিস্তার করতে চায়। ওদিকে আবার ভারত অবশ্যই গত 17 বছর যেহেতু ভারতের নিরঙ্কুশ প্রভাব ছিল, তারা তো এত সহজে তাদের প্রভাবটা ছাড়তে চাইবে না, এবং এখন অবশ্যই সবসময় যুক্তরাষ্ট্র একটা বড় প্লেয়ার আন্তর্জাতিক রাজনীতি, তারাও তাদের প্রভাবটা বিস্তার করতে চাইবে। তো এখন এই তিন মানে বিদেশি শক্তির প্রভাব বিস্তারের যে একটা মানে যুদ্ধ, এটাকে কিন্তু মানে তারা কিন্তু চাবে যে ডিপ স্টেটকে দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে, কারণ তারা সরাসরি নির্বাচন করতে পারবে না বা রাজনৈতিক নেতাদেরকে তারা কন্ট্রোল করতে চাইবে তাদের মতো করে। এই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো যদি দেশের প্রতি ইন্টিগ্রিটি তাদের না থাকে, তখন কিন্তু আমরা আসলে এটা কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না বা এটাকে আমরা বাধা দিতে পারবো না। তো এই কারণে ইলেকশনে কিন্তু তাদের সবসময় একটা ভূমিকা থাকে এবং এই যে ধরেন সেনাবাহিনীতে কিন্তু আমরা রদবদলগুলো দেখতে পাচ্ছি। আপা নিজেই বলছিলেন যে মাত্র 11 দিন হয়েছে নির্বাচনে, তাহলে 11 দিনে কি এত রদবদল আসলে প্রয়োজন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেমন 6 জন প্রশাসকের কথা বললাম, আমরা আদালতে রদবদলের কথা বলছি, সেনাবাহিনীতে কিন্তু একটা বড় রকমের রদবদল আমরা দেখতে পাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল 2 জনকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে। এরপর ভারতের হাই কমিশনে যিনি ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন তাকে প্রমোশন দিয়ে একটি পদ মানে জিওসি বানানো হয়েছে। তো এটা হতেই পারে, এটা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি, কিন্তু প্রশ্ন জাগে যে এই ক্ষমতা নেওয়ার মাত্র 11 দিনের মাথায় আসলে কোন বিবেচনায় এই রদবদলগুলো হচ্ছে বা এতদিন তাহলে কেন হয়নি, এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে। এবং এর মাধ্যমে কি ওই যে আবার ডিপ স্টেটের প্রশ্নটা কিন্তু চলে আসে, এর মাধ্যমে কি ডিপ স্টেটকে সরকারের ফেভারে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিনা এই প্রশ্ন।